আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে 16 এপ্রিল 2026। আমরা এসেছিলাম মুদি দোকানে। বাসা থেকে 2.5-3 মিনিটের দূরত্ব। এখন বাসায় ফিরবো। এই 2.5-3 মিনিট আপনাদের সাথে আড্ডা। একটা দর্শক ভাইয়ের প্রশ্ন আছে, সেই প্রশ্নটি করব RCSE মৌলিক অস্ত্রপাকে। চলুন। বলি জি, প্রশ্ন হচ্ছে একজন দর্শক ভাইয়ের, ওনার নাম আবির। ভাইটি 2025 সালে কানাডাতে পিআর হিসেবে এসে সফট ল্যান্ডিং করে গেছেন। উনি 2 মাস মতো ছিলেন, তারপরে বাংলাদেশে ফেরত গেছেন। এই বছর আবার আসবেন ইনশাআল্লাহ। ওনার প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে উনি ওনার বাবা মাকে ভিজিট ভিসায় মানে আনার জন্য কখন কোন পর্যায়ে গিয়ে আবেদন করতে পারবেন? প্রথমত কংগ্রাচুলেশনস আবির ভাই, অনেক অনেক অভিনন্দন আপনার এবং আপনার পরিবারের জন্য। কানাডাতে পিআর হিসেবে আসছেন, ওয়েলকাম টু কানাডা। এবার আপনার প্রশ্নে আসি, আপনি যদি রেগুলার ভিজিট ভিসার আবেদন করতে চান বাবা মায়ের জন্য, তাহলে আপনি এখানে আবার যে ল্যান্ডিং করছেন, এখন ফাইনালি আসছেন, এই আসার পরপরই আপনি বাবা মায়ের জন্য আবেদন করতে পারেন। খুব ভালো এবং সেফ হবে আপনি যদি একটা জব পাওয়ার পরে আবেদন করেন। ইন দ্যাট কেস আপনার একটা আর্নিং আছে, সো বাবা মা এসে আপনার সাথে কমফোর্টেবলি থাকতে পারবেন। এই জায়গাটা পরিষ্কার হয় এবং কনসার্নস থাকে না। আর আপনি যদি মিন করে থাকেন সুপার ভিসার কথা, তাহলে সেটাতে একটু সময় দিতে হবে। বছরখানেক আপনি কানাডাতে থাকবেন, একটা জব করবেন এবং একটা মিনিমাম আর্নিং থাকবে আপনার, যেটা সিআর এর কাছে আপনার নোটিস অফ অ্যাসেসমেন্টে মেনশন করা থাকবে। যদিও এটার একটুখানি শিথিল হয়েছে, আগে যেরকম খুব কাটকাট ছিল যে একদম এইটাই হতে হবে, এত টাকা আর্নিং থাকতেই হবে বছরে, সেইটার জায়গা থেকে একটুখানি সরে এসেছে আইআরসিসি রিসেন্টলি। এবং এখন ওরা বলছে যে গত 2 বছরে মিলে আর্নিংটা হলেও হবে, নট অনলি দ্য পাস্ট ইয়ার। আর একটা হচ্ছে যে কিছুটা যদি কম থাকে, সেই ক্ষেত্রে বাবা মায়ের যদি আর্নিং থাকে সেটাও বিবেচনায় নেওয়া হবে। বাংলাদেশে যদি বাবা মায়ের আর্নিং থাকে, রাইট। তো এই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি বছরখানেক পরে আপনি এই অ্যাপ্লিকেশন, সুপার ভিসার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ইনশাল্লাহ বাবা মায়ের জন্য। আর রেগুলার ভিজিট ভিসার জন্য আসলে যে কোনো সময়ই করতে পারেন, বা কেউ তো আপনারা জানেন যে যে কেউই আসলে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারে, তাই না? তো বাবা মার নিজের যোগ্যতাই, আপনি যদি পিআর নাও হতেন তাও বাবা মা পারতেন। এখন আপনি পিআর, আপনি একটা নিশ্চয়ই ইনভাইটেশন লেটার দিবেন, তো সেটার বলে ওনাদের অ্যাপ্লিকেশনটা আরও জোরদার হবে। আরও জোরদার করার জন্য আমি বলেছি যে যদি আপনার জব হওয়ার পরে করেন তাহলে বেটার হয়, বাট জব যে লাগবেই সেটাও না, কিন্তু প্রোভাইড মানে মনে রাখতে হবে যে বাবা মায়ের আবার সেই ক্ষেত্রে বাংলাদেশে কান্ট্রিটা এটা এস্টাবলিশ দেখাতে হবে, আর্নিং থাকলে সেটা একটু উল্লেখ করতে হবে রেগুলার ভিজিট ভিসার জন্য যদি আমরা অ্যাপ্লিকেশন করি সেই ক্ষেত্রে। ওকে বলি, আর এই যে ভাইটা যে সফট ল্যান্ডিং করে গেল, এই সফট ল্যান্ডিং নিয়ে একটু কিছু বলো, যাদের কাছে এই টার্মটা নতুন তাদের জন্য। আচ্ছা, সফট ল্যান্ডিং হচ্ছে যে আমরা যখন ইসিওপিআর পেয়ে যাই, একজন পিআর এর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে ইসিওপিআর পাওয়া যায়, কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি। তো এটা সহ একটা ল্যান্ডিং করতে হয়, এটার একটা টাইম লাইন থাকে, ইউজুয়ালি 180 ডেজের মধ্যে চলে আসতে হয়। তো অনেক সময় এরকম দেখা যায় যে এই 180 ডেজের মধ্যে সব গুছিয়ে ফাইনালি চলে আসা যায় না। ইন দ্যাট কেস মানুষ এরকম সফট ল্যান্ডিং করতে পারে, অর্থাৎ প্রাথমিকভাবে ওই টাইম যেটা দেয়া থাকে তার মধ্যে আসা এবং এসে কিছুদিন থেকে পিআর কার্ডটা কালেক্ট করে তারপরে আবার দেশে যাওয়া এবং দেশে যেয়ে সব কিছু গুটিয়ে তারপরে আবার ফাইনালি কানাডাতে আসা পার্মানেন্টলি আর কি। এই প্রথমবারের আশাটাকে সফট ল্যান্ডিং বলা হয়। থ্যাংক ইউ। আশা করি নতুনদের জন্য এটা পরিষ্কার হলো, আর আশা করি তোমার উত্তরটা আমাদের ভাই আবিরের উপকারে আসবে। আর ভাইটির জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ দয়া করে ওনাদের কানাডার জীবন সহজ করে দিন। থ্যাংক ইউ মলি। আমিন। প্লেজার।